মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজবাড়িতে একজন ক্ষৌরকার কাজ করত। গোপালও জাতিতে নাপিত, ক্ষৌরকারও জাতিতে নাপিত। সে গোপালকে ভীষণ হিংসে করত। সেসব সময়ই ভাবত, গোপালের রাজদরবারে এত আধিপত্য, আমার বুদ্ধিই বা গোপালের চেয়ে কম কিসে। আমি আজীবন ক্ষৌরকর্ম করে যাব, আর গোপাল দু চারটে মজার কথা বলে আজীবন অনেক টাকা কামাই করবে। সে একদিন মন্ত্রীকে বলল, আমিও গোপালের মতো ভাঁড় হব। মন্ত্রীমশাই তা শুনে গোপালকে বললেন, ওহে গোপাল, শোনো শোনো, রাজবাড়ির ক্ষৌরকারও ভাঁড় হতে চায়। এত লোক ভাঁড় হলে সারা কৃষ্ণনগরী ভাঁড়ে ভাঁড়ে ভরে যাবে হে। মন্ত্রীমশাইয়ের কথা শুনে গোপাল ক্ষৌরকারকে বলল, বিষ্টু, তুমি ভাঁড় হলে বিনে পয়সায় আমাদের দাড়ি কামাবে কে? ওসব ভাঁড়ামি বুদ্ধি ছেড়ে দাও বাপু, যার কর্ম তারই সাজে। গোপালের কথা শুনে ক্ষৌরকার মনে মনে ভীষণ চটে গেল। মুখে কিছুই বলল না। গোপালের দাড়ি কামিয়ে সেদিনের মতো বাড়ি ফিরে গেল। মুখে মিষ্টি ভাব বজায় রাখলেও সে মনে মনে গোপালকে জব্দ করার তালে রইল। একদিন সে মন্ত্রীকে বলল, দেখুন, গোপাল ভাঁড়কে জব্দ করার ক্ষমতা আমি রাখি। আমার নাম বিষ্টু নাপিত। মন্ত্রী বললেন, মুখে বড় বড় বুড়ি না ছেড়ে একবার কাজে করে দেখাও না বাবু। আমি কথা দিচ্ছি, তুমি যদি গোপালকে জব্দ করতে পারো এবং গোপাল যদি তোমাকে পাল্টা জব্দ করতে না পারে, তবে অবশ্যই আমি রাজাকে বলে তোমাকে দ্বিতীয় ভাঁড়ের আসন দেব। বিষ্টু নাপিত বলল, আমি যে গোপালকে জব্দ করতে চাই এ কথা যেন গোপাল কিছুতেই টের না পায় মন্ত্রীমশাই। মন্ত্রীমশাই বললেন, আমি গোপালকে কোনো কথাই বলবো না, দেখি তোমার বুদ্ধির দৌড় কত, শেষ পর্যন্ত কার নাক কান কাটা যায়। বিষ্টু নাপিত গোফে তা দিয়ে বলল, মন্ত্রীমশাই, আপনি বিষ্টু নাপিতকে চেনেন না। গোপাল ভাঁড়ের ভাঁড় আমি অবিলম্বে ফুটো করে ছেড়ে দেব। বিষ্টু নাপিত গোপালকে জব্দ করার জন্য সুযোগের অপেক্ষায় ছিল। একদিন সে সুবর্ণ সুযোগ পেয়ে গেল। কথাই বলে, ইচ্ছা থাকলে উপায় হয়। বিষ্ণুনাপিত একদিন খোঁজ নিয়ে জানলো গোপালের মায়ের ভারী অসুখ, অনেকদিন ধরেই ভুগছে। কবিরাজ বলে গেছে, আমার ওষুধ শেষ, এবার ভগবানের হাত। বুড়ি যে কোনো দিন মারা যেতে পারে তার কোনো ঠিক ঠিকানা নেই। তার দুদিন পরে গোপাল হাট থেকে একটা রুই মাছ নিয়ে বাড়ি ফিরছিল। মাঝপথে বিষ্ণুনাপিতের সঙ্গে দেখা হলো। বিষ্ণুনাপিত দূর থেকে গোপালকে বড় রুই মাছ হাতে ঝুলিয়ে আসতে দেখে মনে মনে ফোন দিয়ে নিল। গোপালের কাছাকাছি হতেই সে চোখ মুছতে মুছতে বলল, খুড়ো, তাড়াতাড়ি বাড়ি যাও, তোমার মা। গোপাল বলল, আমার মা? তোমার মা আর নেই। আমি এইমাত্র তোমার বাড়ি থেকে এলাম। খবর পেয়ে আমি ছুটে গিয়েছিলাম। হাজার হলেও তোমরা আমার স্বজাতি। গোপাল অতি বড় চালাক হয়েও প্রতিমধ্যে আকস্মিকভাবে মায়ের মৃত্যু সংবাদে বিচলিত হলো, কেঁদেই ফেললো। বিষ্ণুনাপিত সান্ত্বনা দিয়ে বলল, খুড়ো, কেঁদো না। মা কি কারো চিরদিন বেঁচে থাকে? বয়সও হয়েছিল, ঠিক সময় গেছে। তবে দুঃখ কি জানো, তোমার সঙ্গে শেষ দেখা হলো না। আর একটু আগে ফিরলে শেষ দেখা হতো। গোপাল রুই মাছটা বিষ্টু নাপিতকে দিয়ে বলল, এ মাছ আর কি হবে, এটা তুমি তোমার বাড়ি নিয়ে যাও, মাছটা রেখেই চলে এসো। তোমরাও আমার স্বজন, এই বিপদের সময় তোমরাই আমার সান্ত্বনা। মাছটা হাতে নিয়ে বিষ্টু বলল, তা তো বটেই, আমি যাব আর আসবো। গোপাল হন্ততন্ত হয়ে বাড়ি গিয়ে দেখলো তার মা অন্য দিনের থেকে ভালোই আছেন, বিছানায় বসে মুড়ি খাচ্ছেন। বিষ্টু নাপিত যে গোপালকে ঠকিয়ে রুই মাছটা হাতিয়ে নিয়েছে সে কথা গোপাল কারো কাছে প্রকাশ করলো না। এদিকে বিষ্ণুনাপিত তো রুই মাছ হাতে ধরে নিয়ে গিয়ে তার পাড়ার সবাইকে বলেছে, ভাঁড়ের উপরও ভাঁড় আছে, তা আমি প্রমাণ করে দিয়েছি। গোপালকে জব্দ করে এই মাছ বাগিয়ে নিয়ে এসেছি। বিষ্ণুনাপিতের কথা কেউ কেউ বিশ্বাস করে, তাকে খুব বাহবা দিল। সংসারে আবার অবিশ্বাসী লোকও থাকে। কেউ কেউ ভাবলো গোপালকে ঠকানো এত সোজা নয়, কোত্থেকে একটা মাছ নিয়ে এসে বড়াই করছে। এদিকে গোপালও চুপচাপ বসেছিল না। সে ভাবল, বিষ্ণুনাপিত নিশ্চয়ই রুই মাছের কথা বলে সকলের কাছে বাহবা নেওয়ার চেষ্টা করবে। অতএব তার বাহবা নেওয়ার পথ বন্ধ করে দিতে হবে। গোপাল তার পর মুহূর্তে ছেলেকে নিয়ে হাঁটে গেল। একজন জেলের কাছ থেকে ছেলেকে পাঠিয়ে বলল, বিষ্ণুনাপিতের নাম করে জেলের কাছ থেকে একটা রুই মাছ ধারে নিবি। বলবি ফেরার পথে বিষ্ণুনাপিতের বাড়ি থেকে পয়সাটা নিয়ে নিতে। গোপালের ছেলে জেলের কাছে বিষ্ণুনাপিতের নাম করে একটা বড় রুই মাছ ধারে চাইতেই জেলের সন্দেহ হলো। গোপাল এগিয়ে এসে বলল, ছেলেটিকে আমি চিনি, তুমি রুই মাছটা দিয়ে দাও। ফেরার পথে বিষ্টু নাপিতের বাড়ি থেকে পয়সা নিয়ে নিও। জেলে বলল, সে যদি না দেয়? গোপাল বলল, আমি বাপু জামিন রইলাম, তুমি আমার কাছে মাছের দাম নিয়ে নিও। গোপালকে জেলে বিলক্ষণ চিনত। অতএব সে বিষ্ণু নাপিতের নামে গোপালের ছেলের হাতে একটা বড় রুই মাছ দিয়ে দিল। গোপালের ছেলে রুই মাছটা নিয়ে কিছুটা ভিড়ের মধ্যে এগিয়ে যেতেই গোপাল ছেলের কানে কানে বলল, একটা থলের মধ্যে মাছটা পুড়ে নিয়ে তুই তোর মামার বাড়ি চলে যা। খবরদার, এখানকার কেউ যেন মাছটা না দেখতে পায়। ছেলেও চালাক, সে সঙ্গে সঙ্গে একটা থলেতে মাছ পুড়ে নিয়ে মামার বাড়ি চলে গেল।
গোপাল হাট থেকে একটা বড় ইলিশ মাছ কিনে সবাইকে দেখাতে দেখাতে বাড়ি ফিরল। পথে মন্ত্রীর ছেলে আর রাজসভার নৈয়ায়িক পণ্ডিতের সঙ্গে দেখা হলো। তারা দাম জিজ্ঞেস করতেই গোপাল বলল, বড্ড বেশি দাম পড়েছে, 2 গন্ডা পয়সায় দিতে হলো। এদিকে কিছুক্ষণ পরে হাটের সেই জেলে বিষ্টু নাপিতের কাছে গিয়ে বলল, ওহে বাপু, মাছের দামটা দিয়ে যাও। বিষ্টু নাপিত অবাক হয়ে বলল, মাছের দাম? আমি কি তোমার কাছ থেকে মাছ এনেছি? জেলে বলল, তুমি না আনো, তোমার ছেলে এনেছে। বিষ্টু নাপিত বলল, এ নিশ্চয়ই গোপাল ভাঁড়ের চালাকি। সে বলল, আমার ছেলে হাটেই যায়নি, আমি দাম দিতে পারবো না। জেলে বলল, বেশ, তুমি না দাও, যিনি জামিন ছিলেন তার কাছ থেকেই দাম আদায় করে নেব। বিষ্ণু নাপিত বলল, তাই আদায় করো। পরদিন গোপাল ভাঁড় রাজসভায় পৌঁছবার আগেই বিষ্ণু নাপিত রাজা আর মন্ত্রীর কাছে গোপালকে জব্দ করে রুই মাছ বাগাবার কথা বেশ বুক ফুলিয়েই ঘোষণা করলো। রাজা খুশি হয়ে বিষ্ণু নাপিতকে 100 টাকা পুরস্কার দিলেন। মন্ত্রীমশাই বিষ্ণু নাপিতের পিঠ চাপড়ে খুব বাহবা দিয়ে বললেন, সত্যি বিষ্ণু, তোমার এলেম আছে বটে। তুমি যে ভাঁড়ের ওপর ভাঁড়ামি করেছো, হে। বিষ্ণু নাপিত রাজার কাছ থেকে পুরস্কারের টাকা নিয়ে বুক ফুলিয়ে বাড়ি ফিরে গেল। একটু পরেই গোপাল ভাঁড় রাজসভায় পৌঁছাতেই সবাস্ত সকলেই হো হো করে হেসে উঠল। গোপাল ব্যাপারটা মনে মনে বুঝতে পেরেও মুখে বলল, কি ব্যাপার, এত হাসির ধুম কেন? রাজা বলল, গোপাল, তোমার মার নাকি গঙ্গা প্রাপ্তি ঘটেছে। গোপাল বলল, কই না তো, কে বলল? মন্ত্রীমশাই বললেন, কাল রুই মাছ কেমন খেলে? বিষ্ণু তোমায় জব্দ করেছে বটে। সবাই আবার হাসির ধুম পড়ল। গোপাল যেন কিছুই জানে না, বললো, আমি রুই মাছ খাবো কি করে? আমি তো হাট থেকে ইলিশ মাছ কিনেছি এবং ইলিশ মাছই খেয়েছি। আর বিষ্ণু আমায় জব্দ করবে কেন? আর চেষ্টা করলেই বা পারবে কি করে? গোপালের কথা শুনে রাজা জিজ্ঞেস করলেন, সে কি, তুমি কাল বিকেলে হাট থেকে রুই মাছ কেননি? গোপাল বলল, কই না তো, তুমি হাট থেকে ইলিশ মাছ কিনেছো এমন প্রমাণ দিতে পারবে? রাজা গোপালকে জিজ্ঞেস করলেন। গোপাল বলল, নিশ্চয়ই পারি মহারাজ, সবাই দেখেছে, এমনকি মন্ত্রী মশাইয়ের ছেলে এবং নয়ামিক পণ্ডিতও দেখেছেন। রাজা মন্ত্রী মশাইয়ের ছেলে এবং নয়ায়িক পণ্ডিতকে রাজসভায় ডেকে পাঠালেন। তারা এসে গোপালের উক্তিকে সমর্থন করলো। গোপাল বলল, বিষ্ণু নাপিতের ছেলে বরং একটা গরিব জেলেকে ঠকিয়ে রুই মাছ নিয়ে গিয়েছে। একটু পরে জেলেও এসে সবাই গোপালের কথায় সমর্থন করলো। রাজামশাই বললেন, তবে বিষ্ণু তোমাকে ঠকিয়ে রুই মাছ নিতে পারিনি? গোপাল বলল, না, মোটেই না। মন্ত্রী মশাই মাথার চুলকে বললেন, তবে যে বিষ্ণু নাপিত তোমার কাছ থেকে রুই মাছ ঠকিয়ে নিয়ে গেছে বলে রাজামশাইয়ের কাছ থেকে পুরস্কার নিয়ে গেল? গোপাল মন্ত্রীমশাইয়ের কথা শুনে হো হো করে হেসে উঠে বলল, তাই বলি, রাজসভায় এত হাসির ধুম কেন? নিজেরাই ঠকে গিয়ে নিজেরাই হাসছিলেন। ভাড়ামি ভালো, কিন্তু ঠকানো কি ভালো? রাজামশাই বিষ্ণু নাপিতের ওপর ভীষণ চটে গেলেন। কয়েকজন রক্ষীকে বললেন, বিষ্ণুকে এক্ষুনি রাজসভায় ধরে নিয়ে এসো। রক্ষীকে গিয়ে বিষ্ণু নাপিতকে বেঁধে রাজসভায় নিয়ে এলো। রাজামশাই বললেন, বিষ্ণু রুই মাছের দামটাও দিয়ে দাও। বিষ্ণু নাপিত ভয়ে ভয়ে আর কোনো কথা বলল না। পুরস্কারের 100 টাকা ফিরিয়ে দিল আর জেলেকে রুই মাছের দাম দিয়ে দিল। গোপাল বলল, হুজুর, পুরস্কারের 100 টাকা কিন্তু আমারই প্রাপ্য। রাজামশাই গোপালকে 100 টাকা দিয়ে দিলেন। মন্ত্রী রাজাকে বললেন, বিষ্ণুকে এত সহজে রেহাই দেওয়া উচিত নয়, বেটা মিথ্যে কথা বলে আমাদের নাজেহাল করেছে। রাজা রক্ষীদের বললেন, চাবুক লাগাও 100 ঘা। চাবুক খাওয়ার পর বিষ্ণু ল্যাংচাইতে ল্যাংচাইতে এবং ককাতে ককাতে বাড়ি ফিরে যাচ্ছিল। গোপাল ইতিমধ্যে তার দেখা পেয়ে বলল, কি ভাইপো, কেমন বুঝছো? অপরকে হিংসে করলে এই ফল হয়। ভাঁড়ের ওপর ভাঁড়ামি করতে যাওয়া ভালো নয়। যার যে কাজ সে কাজ নিয়ে তার থাকা উচিত। আর আমার সঙ্গে লাগতে এসো না, বাচাধন, পালাবার পথ পাবে না।